আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। একটা কথা পরিষ্কার আছে, কর্মফল ভুগতেই হবে। আসেনি অল্টারনেটিভ? কর্মফল ভুগতে হবে, কেউ পৃথিবীতে আটকাতে পারবে না। আপনি যা করবেন, আমিও কন্যা যা করব, আমার সরকার যদি উল্টাপাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে। আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। উনি যে বললেন ঘরে ঘরে ল্যাপটপ দেবেন, মোবাইল দেবেন, আইফোন, এটা তো অনেক টাকার ব্যাপার। তো ওনার পয়সা করি কেমন? মানুষের ইয়া লাগায় এটিতে আমরা বুঝিয়ে ল্যাপটপ যদি সবাই আইফোন দিত না তাহলে হ্যাঁ তো দিত না, কত পরিবারের দিব। না, এটা তো অনেক লক্ষ লক্ষ টাকার ব্যাপার। তো উনি কি মানে সেটাই জানছিলাম, মানে পৈতৃক সম্পত্তি প্রচুর কি? শুকনা ছাড়া দুনিয়ার মানুষ লয়ে গেছে না, কাপড় দিব, বস্ত্র দিব, ইয়া দিব, সারাদিনের লেগে মানুষের গেছে এদিকে কিছু পাইছে না, পরে যে মানুষটি কুত্তার মতন ধরেছে। सपना मेरा एमएलए। सो सपना आया और सपना ने कहा कि जो भी हुआ है ठीक नहीं हुआ, लेकिन एवरीबडी डिजर्व्स अ सेकंड चांस, क्योंकि हम लोग तिपरासा लोग सिर्फ कितना है 10-11 लाख 12 लाख, और अगर हम लोग एक दूसरे से फाइट करेंगे तो नुकसान हमारा नेक्स्ट जनरेशन का होगा। तो अगर नेक्स्ट जनरेशन को अच्छा एग्जाम्पल देना है तो इलेक्शन खत्म हो चुका है, सबको एक सेकंड चांस मिलना चाहिए, और प्यार से हम लोग एक संग आगे बढ़ के हम लोग वी विल फाइट एंड मेक आ तिपरासा अकॉर्ड एंड आ थानसा मोर सक्सेसफुल। तो जो भी आप लोग ने बोला है अभी छोड़िए, हमको आगे बढ़ना है और 2028 में हमको अपना तिपरासा का दफा का सरकार बनाना है। एलाइन हम भाई নির্বাচনে 28টি আসনের মধ্যে 24টি আসনে জয়ী হয়েছে তিপ্রামথা। শুধুমাত্র 4টি আসনে পদ্ম ফুল ফুটেছে। ভোট জেতার পরে মন্ত্রিত্ব থেকেও সরে আসার হুমকি তিপ্রামথার নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেব বর্মার। তিপ্রাসা চুক্তি বাস্তবায়িত না হলে মন্ত্রিসভায় তারা থাকবেন না বলে নিউজ লাইভ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তিনি। আজ ত্রিপুরা এডিসি নির্বাচনের ফলাফল সামনে এসেছে। 28টি আসনের মধ্যে 24টিতেই জয় তিপ্রামথার এবং শুধুমাত্র 4টি আসনে পদ্ম ফুল ফুটেছে। ভোট জেতার পরই মন্ত্রিত্ব থেকে সরে আসার হুমকি তিপ্রামথার নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেব বর্মান। শোনাবো কি বলেছেন তিনি। কিছুক্ষণ পরে আপনাদের শোনাবো তার মন্তব্য। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আগরতলা থেকে আমাদের প্রতিনিধি ভোপাল চক্রবর্তী। ভোপাল, আজ যে রেজাল্ট অর্থাৎ যে ফলাফল সামনে এলো এডিসি নির্বাচনের 28টি আসনের মধ্যে 24টিতে জয়ী তিপ্রামথার পিছনে কি ঠিক কি কারণ রয়েছে, কি বিষয় আপডেটগুলো কি উঠে আসছে, কি জানাচ্ছ? একেবারেই রূপা, জাতীয় রাজনৈতিক দলকে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে ত্রিপুরার পাহাড়ে, এবং সেখানে মাত্র 5-6 বছর আগে গড়ে ওঠা তিপ্রামথা নামক রাজনৈতিক দলের কাছে কার্যত পর্যদস্ত হতে হয়েছে বিজেপিকে। একেবারে ল্যান্ডস্লাইড বিক্রি যদি বলি তিপ্রামথার, সেখানে 28টি আসনের মধ্যে 24টি আসনেই জয়ী হয়েছে তিপ্রামথা। যেমনটা তুমি বলছিলে, মাত্র 4টি আসনে জয়ী হয়েছে বিজেপি, এবং সেক্ষেত্রে তিপ্রামথার যে আবেগ, মূল যে ইস্যু, সেই ইস্যুর প্রতি কিন্তু ত্রিপুরার পাহাড়ি এলাকার জনজাতিরা নিজেদের সমর্থন জানিয়েছে। সেই ইস্যুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রোমান হরফ চালু করা, সেই ইস্যুগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিপ্রাসা অ্যাকর্ড, যেটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেই অ্যাকর্ড চালু করা। পাশাপাশি বিজেপি এবং তিপ্রামথা একে অপরের বিরুদ্ধে কার্যত ইগোর লড়াইয়ে গিয়েছিল। বিজেপি যেভাবে প্রচার করছিল যে 28টি আসনে তারা জয়ী হবে, অন্যদিকে তিপ্রামথাও জনজাতি অস্মিতাকে সেখানে অনেকটাই উস্কে দিয়েছিল। তো সব মিলিয়ে বলা যেতে পারে ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানিয়েছে তিপ্রামথার তিপ্রাসা সমর্থকরা, যারা ত্রিপুরার পাহাড়ি এলাকা, বলা যেতে পারে ত্রিপুরার মূল ভূখণ্ডের প্রায় 4 ভাগের 3 ভাগ জায়গা জুড়ে এই এডিসি বিস্তৃত। সেই এডিসির মানুষ কিন্তু আবার 5 বছরের জন্য তিপ্রামথাকেই জয়ী করলো। পাশাপাশি তোমাকে বলি, আঞ্চলিক দল হিসাবে গড়ে ওঠা তিপ্রামথা পরপর 2বার এডিসি তাদের দখলে রাখতে সক্ষম হলো।
রূপা। এর পেছনে বিজেপির যে এই যে মুখ থুবড়ে পড়া, তুমি যেমনটাই বললে, এই যে ধরাশায়ী অবস্থা বিজেপির, সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কি বিজেপির ওভার কনফিডেন্স? একেবারেই বিভিন্ন মহল থেকে এটাই বলা হচ্ছে, কারণ বিজেপি নির্বাচনে যাওয়ার আগে তিপ্রামাথার সঙ্গে জোট হবে কি হবে না সেই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের আগেই বিজেপির রাজ্য নেতারা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য নেতারা বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করেছে বা বলেওছে যে 28টির মধ্যে 28টিতেই বিজেপি জয়ী হবে। অর্থাৎ সেই বক্তব্যের মধ্যেই কিন্তু বিজেপির একটা ওভার কনফিডেন্স সেখানে কিন্তু ছিল। পাশাপাশি বিজেপি বিভিন্ন উন্নয়নের কথা বা স্পেসিফিক ভাবে যদি বলি জল জীবন মিশন, মানে জল, রাস্তাঘাট, এই সমস্ত জিনিসের কথা বলছি, এবং অন্যদিকে তিপ্রামথার সমালোচনা বা তিপ্রামথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সমালোচনা করেছে বিজেপি, সে যেটা জনজাতি অংশের মানুষ ভালোভাবে নেয়নি, যেটা ভোটের ফলাফলে কিন্তু বোঝা গেছে। যদিও এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতাও কিন্তু প্রতিক্রিয়া দেয়নি, তারাও কিন্তু ক্যামেরার সামনে এখনো পর্যন্ত আসতে রাজি হচ্ছে না। বিজেপি অফিস কার্যত সুনসান। তো সেই বিজেপি কার্যালয়ের পর্যবেক্ষণে কি আসে সেটা কিন্তু 1-2 দিনের মধ্যেই পরিষ্কার হবে। একদম এর সাথে আমাদেরও নজর থাকবে। ভূপাল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে যে বিষয়টি আমি বলছিলাম, যে আপনাদের জানিয়েছিলাম যে ভোট জেতার পরে মন্ত্রিত্ব থেকে সরে আসার হুমকি দিয়েছেন তিপ্রামথার নেতা তথা মন্ত্রী বৃষকেতু দেববর্মা। তিনি নিউজ লাইভ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন আপনাদের সামনে রাখবো। এডিসি নির্বাচনে ধরাশায়ী বিজেপি, রাজবাড়ির দাপট বলা যেতে পারে। তিপ্রামথা এই এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। বিজেপির বড় বড় যে দাবিগুলো রয়েছে 28-এ 28, সে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। এই তিপ্রামথা পার্টি যে জয়ী হওয়ার পেছনে যে কয়েকজনের নেতৃত্বে ছিলেন, যে কয়েকজন নেতা ছিলেন, তার মধ্যে খোদ মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ লাইভ বাংলার পর্দায়। এই জয়ের পর কি বলবেন, মানে এই জয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই জয়টা টোটালি জনগণের জয়। আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যে অনেক ইলেকশন হয়েছে, কিন্তু এই ইলেকশনটা কত যে কষ্ট করে আমাদেরকে লড়াই করতে হয়েছে এটা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন। ইলেকশনের দিন 12 তারিখ বিভিন্ন এলাকায় তারা রেগিং করার উদ্দেশ্যে টাকার জলা বলুন, আমাদের চরিলামে বলুন, এই তেলামোড়া মহারানীতে বলুন, খোয়াইয়ে বলুন, বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরা রাজ্যে ওরা অনেক চেষ্টা চালিয়েছে। পুলিশের সামনে ডাইরেক্ট ফায়ারিং করা হয়েছে, সিপাহীজলা এসপি আহত হয়েছেন, বোমা ফাটানো হয়েছে, কিন্তু আমাদের জনগণরা তা প্রতিরোধ করেই আজকে এই 17 তারিখ রেজাল্ট আমরা পেলাম। অসংখ্য ধন্যবাদ যারা ভোট করেছেন, এবং যারা ভোট করেননি তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের আজকের যে জয়টা, এই জয়টার সেলিব্রেশন আমরা আগামী দিন করব। যেদিন আমাদের যে কেন্দ্র সরকারের সঙ্গে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি যেদিন বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্ট করা হয়, সেই দিনই আমরা আজকের জয়ের উপভোক্তা করব। একদম, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বলছিলাম বৃষকেতু দেববর্মার সঙ্গে। তিনি একটা বড় হুমকি দিয়েছেন কার্যত, যে যদি তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়িত না হয় তবে সরকার থেকে বেরিয়ে আসার জন্য তারা দ্বিপদ বা দ্বিতীয়বার চিন্তা করবেন না। পাশাপাশি তিনি বিজেপির বিরোধিতা বা তিপ্রামথা যে বিজেপির বিরোধিতা করে এই নির্বাচনে লড়াই করেছিল, সেই তিপ্রামথার নেতা কিন্তু জয়ের পর দিল্লির নেতৃত্ব অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করছেন, কারণ তারা তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়নের জন্য উদ্যোগী ছিলেন। বরাবরই একই অভিযোগ যে ত্রিপুরার কয়েকজন নেতা সেই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। এখন দেখার বিষয় আগামী দিনে এই তিপ্রাসা অ্যাকর্ড বা এডিসি নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে রাজনীতি, ত্রিপুরার রাজনীতি কোন দিকে বর্ণে। আগরতলা থেকে ক্যামেরায় অর্পণদের সঙ্গে ভূপাল চক্রবর্তী, নিউজ লাইভ। নিজের দলীয় কর্মীদের তাড়া খেয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বললেন তারা নাকি সন্ত্রাসে বিশ্বাস করেন না। শুনুন কি বললেন রাজীব ভট্টাচার্য। আমরা তো সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা তো পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না, আমরা তো সন্ত্রাসে বিশ্বাস করি না।
আমরা তো পাল্টাপাল্টিতে আমরা বিশ্বাস করি না। ভাবা যায় রাজীব ভট্টাচার্যের মুখে এই কথা। গত ৮ বছরে রাজ্যের সন্ত্রাসের অন্যতম নায়ক যে রাজীব, নিজে তার রাজনৈতিক সন্ত্রাসকে পুঁজি করেই ক্ষমতার কেন্দ্রে এসছেন, তিনিই বলছেন আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। দেখুন, শত শত সন্ত্রাসের মতদাতা এই গুণধর রাজীব ভট্টাচার্যের শুধু কয়েকটা ক্লিপিংস দেখুন, তারপর আপনারা নিজেরাই বিচার করুন। 2021 সালের 8ই সেপ্টেম্বর কৃষ্ণনগরের বিজেপির প্রদেশ কার্যালয় থেকে দলবল নিয়ে বেরিয়ে এসে প্রথমে সিপিআইএম পশ্চিম জেলা এবং সদর কার্যালয় হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়। তারপর PB24 এবং প্রতিবাদী কলমের অফিসে আক্রমণ, ভাঙচুর। এরপর সেই একই দলবল ঝাঁপিয়ে পড়ে সিপিআইএম ত্রিপুরা রাজ্য দপ্তরে। গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, পার্টি অফিসে আগুন। ডেলি দেশের কথার অফিস পর্যন্ত রক্ষা পায়নি। একই সময় সারা রাজ্যের শত শত সিপিআইএম কার্যালয় একযোগে হামলা, ভাঙচুরের পর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আর সেই দিনই অর্থাৎ 2021 সালের 8ই সেপ্টেম্বরের সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে এই রাজীব ভট্টাচার্য বলেছিলেন, এটা তো শুধু ট্রেলার। আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে, আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে। হ্যাঁ, সেই রাজীব ভট্টাচার্যই। অর্থাৎ স্পষ্ট, রাজ্য জুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, মারধর সবই হয়েছিল রাজীবদের নির্দেশে, পরিকল্পিতভাবে। এখানেই শেষ নয়, বারবার দলীয় সভা মঞ্চ থেকে প্রকাশ্যে বাম নেতাকর্মীদের আক্রমণের ডাক দিয়েছেন এই রাজীব ভট্টাচার্য। বিভিন্ন জায়গায় ওই কমিউনিস্টের চুনুপুটি নেতারা কিছুদিন আগে মিছিল করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলন করেছেন। ওই সমস্ত চুনুপুটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধুরা। আমার সদর জেলার কার্যকর্তাদের বলবো, ওই ক্রিমিনালদের আইডেন্টিফাই করুন, ওই ক্রিমিনালদের চিহ্নিত করুন, পুলিশের সহায়তা নিন, আমরা তাদেরকে ছাড়ব না। আর সেই উস্কানির ফল 30 জনের বেশি বাম নেতাকর্মীর খুন, হাজার হাজার মানুষ রক্তাক্ত, অসংখ্য ঘরবাড়ি পুড়ে ছাই। এই ইতিহাস কি মানুষ ভুলে গেছে? আর আজ যখন নিজের দলের কর্মীরাই মিত্রশক্তি শরিক দল তীব্রবাথার হাতে আক্রান্ত, তখন তিনি অহিংসার কথা বলছেন। বাহ রাজীব বাবু, বাহ! যে সন্ত্রাসের আগুন আপনি এবং আপনারা জ্বালিয়েছিলেন, সেই আগুনে আজ নিজেরাই জ্বলছেন। আপনার দলের কর্মীরা বাড়ি ছেড়ে এসে এখন শিবিরে রাত কাটাচ্ছে। আপনি সভাপতিও এখন বাদ যাচ্ছেন না ক্ষোভের আগুন থেকে। নিজ দলের কর্মীরাই আজ আপনাকে দেখে তেড়ে আসছে। সাথে দেহরক্ষী থাকায় আপনি বড় অঘটন থেকে রক্ষা পান। কর্মফল বাবু রাজীব, কর্মফল। মানুষের ভাষায় রতন কাকুর কর্মফল। इसके लिए हम आपको फोन किया, हम तो मेरी भी फोन पे